নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, এই যে কেমন আছেন, ভালো থাকুন, অনেক দিন ধরে চলে আসা টিভি টক শো, তাতে আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে স্বাস্থ্য সংক্রান্ত এবং ইদানিং স্বাস্থ্য সংক্রান্ত ছাড়াও আমাদের আশেপাশে কি ঘটছে না ঘটছে সে ব্যাপারেও একটু অবহিত করার চেষ্টা করি। আমি আগে স্বাস্থ্য সংক্রান্ত যে ব্যাপারে আলোচনা শুরু করেছিলাম গত দিন, সেটা একটু পরিষ্কার করে দিই। আমি ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তার আগে 3টে এপিসোডে ইরিটেবল বাওয়েল সিনড্রোম IBS 3টে এপিসোডে আমার বক্তব্য শেষ করেছিলাম। এবং যেহেতু এই ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, যেটাকে আমরা IBD বলি, তার সাথে ইরিটেবল বাওয়েল সিনড্রোমের একটু কাছাকাছি এরা, সেই কারণের জন্য ইমিডিয়েটলি IBS নিয়ে 3টে এপিসোড আলোচনার পরেই এই ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ নিয়ে আলোচনা শুরু করেছি। আগের এপিসোডে তার প্রথম পর্ব আছে ইউটিউবে, আমি বলেছি আপনারা চাইলে শুনতে পারেন, যে কোনো প্রশ্নের আমি উত্তর দেবো। আজকে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তার আগে যেখানে আমরা আছি, যে ভূমিতে আমরা আছি, আমাদের চারপাশে যে বায়ুতে আমরা শ্বাস নিই, যে জল আমরা পান করি, যা আমাদের সুস্থ থাকতে, সবল থাকতে, সচল থাকতে এবং আমাদের মস্তিষ্কে বুদ্ধি বিবেচনা তৈরি করতে সাহায্য করে, সেই সব নিয়ে একটু হয়তো 8-10 মিনিট বলে নেব। আসলে আমরা যারা, আমি তো এটা কলকাতা থেকে অনুষ্ঠান করছি, কিন্তু এই অনুষ্ঠান সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে মানুষ শুনতে পারেন। হয়তো পশ্চিমবঙ্গের বাইরেও আমি দেখেছি যে উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম থেকে ফোন টোন আসে, কাজে হয়তো সেখানেও শোনেন মানুষ। মূলত বাংলায় অনুষ্ঠান, কিন্তু এখন এই টেকনোলজির যুগে যখন ফেসবুক বা ইউটিউবে প্রোগ্রামটা যায়, তখন এটার অনুবাদও মানুষ শুনতে পারেন, অটোমেটিক অনুবাদ হয়ে যায়। তো আমাদের চারপাশে এই গত পরশু আর নিজের চোখে দেখা কিছু ঘটনা, যেটা সম্পর্কে আমি যদি এখন অন রেকর্ড না বলে যাই না, এই 1 বছর পরে মানুষ সব ভুলে যাবে। কিন্তু এগুলো মনে রাখা নিজের সুস্থতা, আমাদের সমাজের সুস্থতা, আপনার আমার ছেলেপিলের ভবিষ্যৎ, এই সমস্ত কারণের জন্য দরকার। কি দেখলাম, এই আমি যেখানে বসে এখন অনুষ্ঠানটা করছি, এখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে দূরে ধর্মতলায় এক অদ্ভুত রকমের বিক্ষোভ। ওইটা নিয়ে আমি একটু 2-4 কথা বলে তারপরে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ নিয়ে কথা বলা শুরু করব। প্রথম হচ্ছে, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, কাজে আমি যা ভাবি, যা চিন্তা করি, যা বলি, আপনার সম্পূর্ণ অধিকার আছে আমার কথার পুরো বিপ্রতিভে, একদম উল্টো জিনিস ভাবতে, আমার কথার প্রতিবাদ করতে। এবং আমি, যেহেতু ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এবং ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এই কারণে যে ভারতবর্ষ এখনো পর্যন্ত সনাতনী মেজরিটি আছে। যেখানে যেখানে সনাতন তার মেজরিটি হারিয়েছে, সেখানে প্রকৃত গণতন্ত্র নেই। আপনি পশ্চিম দিকে পাকিস্তান, আফগানিস্তানে দেখবেন, এগুলো সব কিছুদিন আগে, কয়েকশো বছর আগে, বা 700-800 বছর পর্যন্ত ধরতে পারেন, 1000 বছর ধরতে পারেন, সমস্ত সনাতনের বিচরণ ভূমি ছিল। সেই সনাতনের মধ্যে যেমন হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, তেমনি অগ্নি পূজারীদের যে ধর্ম, জরথ্রুষ্টকে যারা পুজো করেন, তাদের ধর্মও আছে। সেই পারস্য নামটা তো খালি আমরা এখন ওই গেম খেলার সময় প্রিন্স অফ পার্সিয়া ওতে দেখি, কিন্তু পারস্য কোথায়? সেই পারস্য আজ ইরানে পরিণত হয়েছে। সেখানে কিন্তু ডেমোক্রেসি নেই। আফগানিস্তানে তো ডেমোক্রেসি নেই, পাকিস্তানে তো
আমার নিজের কথা, মানে মিলিটারি ক্রেসি, মানে মিলিটারি শাসন করে আসলে। আর বাংলাদেশের কি হাল আপনারা জানেন। কাজেই সনাতন মেজরিটি ভারতবর্ষে যতদিন থাকবে ততদিন গণতন্ত্র কায়েম থাকবে, এবং যতদিন গণতন্ত্র কায়েম থাকবে ততদিন আমার কথা বলার যেমন অধিকার, তেমনি আমাকে প্রতিবাদ করে কথা বলার অধিকারও আপনার আছে, এবং সেটা সর্বাগ্রে আমি নিজে স্বীকার করে নিই, এবং আপনিও স্বীকার করে নিতে হবে আপনাকে, যদি আপনি গণতন্ত্রের পরিমণ্ডলে থাকতে চান। অর্থাৎ বাক স্বাধীনতা এবং প্রতিবাদ করার অধিকার গণতন্ত্রের মধ্যে প্রত্যেকটা মানুষের আছে, প্রথমে বলে নিলাম। দ্বিতীয় হচ্ছে, এই যে নিট পরীক্ষা নিয়ে যে আন্দোলন, তার মধ্যে যতটুকুনি অংশ সত্যিকারের নিট পরীক্ষার্থীদের ক্ষোভ, নিট পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁসের যে ব্যাপারটা, এটা একটা জেনুইন প্রবলেম, এবং এই ব্যাপারটাতে যারা প্রতিবাদ করছেন তার মধ্যে আমিও একজন, নিশ্চয়ই এরম হওয়া উচিত না। এবং সব থেকে বড় কথা, আপনারা এতদিনে জেনে গেছেন যে গত পরশুদিন মাঝরাতে, ভাবুন প্রায় রাত 1:30টার সময়, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওই সময় তো ঘুমিয়ে থাকার কথা সব লোকের, অথবা যারা ওয়ার্ল্ড কাপ দেখছিলেন তাদের খেলা দেখার কথা, তো উনি ওই সময়ে একটা লাইভ ফেসবুক, ইনস্টাগ্রাম, বোধহয় ইউটিউব, এইসব হবে, মানে সোশ্যাল মিডিয়াতে নিজের বক্তব্য রেখেছিলেন, এবং স্পষ্ট করে বলেছেন উনিও এই আমার আপনার দলে। অর্থাৎ যারা এই ধরনের ত্রুটি করেছে তাদের কঠোর শাস্তি, তাদের একে একে ধরে অলরেডি, আপনারা জানেন কিনা জানি না, আমি আলাদা করে নাম করে এটা দীর্ঘায়িত করব না, যারা যারা ভেতরে ভেতরে, আমি তো বলি ঘুণ পোকা, এই ঘুণ ধরাবার চেষ্টা করেছিল, 7 জন অলরেডি অ্যারেস্টেড। এই ব্যাপারে যার সুপারভাইজ করার কথা, শিক্ষা দপ্তরের সেক্রেটারি, তিনি নিলম্বিত। তারপরে যে তদন্ততে যদি আরও কিছু ধরা পড়ে, আরও শাস্তি আছে। এবং পুরো এই এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যারা এই পরীক্ষা কন্ডাক্ট করে, তাদের পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে। এবং সত্যিকারে যারা নিট পরীক্ষা দিয়ে ডাক্তারিতে ঢুকতে চায় তারা কিন্তু এখন খুশি। সোনাম ওয়াংচুক, যিনি অনশন করছিলেন, অনশন তুলে নিয়েছেন, এবং আলোচনার ক্ষেত্র আগে, এখন এবং পরে বজায় ছিল, আছে এবং থাকবে যে কোনো ডেমোক্রেসিতে। অর্থাৎ এইটুকুনের মধ্যে আমার সাথে আপনার, বা আমার সাথে দেশের সর্বোচ্চ নেতা শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির কোনো চিন্তার তফাৎ নেই, একদম এক চিন্তা সবার। গন্ডগোলটা কি হলো, যখন আমি গতকাল ওখান দিয়ে পাস করছি, প্রথমত গাড়ি আটকে দেওয়া হয়েছে, পারলাম না, কিছুটা জায়গা হেঁটে ক্রস করে গাড়িকে ঘুরিয়ে নিয়ে আসতে বলা হলো। আমি নিজে কানে শুনছি কিছু লোক, কি একটু জামা কাপড় টাপড় দেখে কিরম যেন একটা অন্যরকম মনে হচ্ছিল, কারণ মাথায় আবার সব ফেটটি মহিলাদের একটা ঢাকা টাকা সমস্ত কিছু দিয়ে, এই আজাদি কি আজাদি চাই খানি, আমি কানে একটা আসলো, মনুবাদ সে আজাদি, কি করে এখানে আসলো আমি জানি না, এই নিট পরীক্ষার মধ্যে কি করে আসলো, কিন্তু এইটা কানে ঢুকে গেছে আমার। কারণ আমি পরে চিন্তা করলাম যে আমাদের যে সনাতনী, আমার ছেলে মেয়েদের এই কথাটা বলে মাথা গুলিয়ে দেওয়া হচ্ছে, কারণ দোষ আমাদের, আমরা মনু কি মনুবাদ কি কিচ্ছু জানি না। আর এই ডাক্তারি অনুষ্ঠানে আমি এখন মনু কি মনুবাদ কি বললে, আমার যে কলিগরা যারা আমার সাথে 1981 থেকে 83 মেডিকেল কলেজে আমার সঙ্গে পাশ করেছে, তারাই প্রতিবাদ করবে, বলবে কনিষ্ক এটা কি হচ্ছে, ইসচিমিক আইবিডি নিয়ে কথা বলতে গিয়ে এইসব মনুবাদ নিয়ে কথা হচ্ছে। খালি একটা কথা মনে করিয়ে দেওয়ার জন্য বলছি মশাই, মনু বলে কোনো বাদ যদি থেকে থাকে, মনু তো একটা ঋষি নয়, প্রথমে এটা আমাদের জানতে হবে। 16 জন মনু ছিল, 16 মনু, খুব ভজকট নাম, আমি অন্য অনুষ্ঠানে বলবো। এবার 16 জন মনুর কোন বাদ, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমরা কি করি, ওই মনুসংহিতা বলে যেসব বইগুলো প্রেস থেকে ছাপানো হয়েছে,
এই প্রেস থেকে ছাপানো হয়েছে, এই কথাটা যখন বলছি তখন মনে রাখবেন যে মনু সংহিতা, ওই 16 জন মনুর হয়তো বক্তব্য যা, সেগুলো তো লিখে ওনারা গেছিলেন কিনা, মুখে বলে গেছিলেন কিনা, তখন তো ছাপাখানা হয়নি। হয়তো ভূর্জপত্রে লেখা হতো, অথবা বেদ যেমন শ্রুতি হিসেবে চালু ছিল, মানে মনে রাখা হতো, বেদের আর একটা নাম শ্রুতি, ঠিক তেমনি মনু ওরম হয়তো মনে রাখা হয়েছিল, তারপর লেখা হয়েছে। গন্ডগোলটা হয়েছে অন্য জায়গায়। যারা সনাতনের শত্রু, সনাতনকে ধ্বংস করতে চায়, তারা নিজেরা ছাপাখানা খুলে উল্টো পাল্টা মিথ্যে কথা ওই মনুসংহিতা নামে আমাদের মধ্যে চালাচ্ছে। এইটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং যদি কেউ প্রতিবাদ করেন, দেশের আইন আছে, আমি কিন্তু এটা মানে প্রমাণ করতে পারবো। আমার বলতে ইচ্ছে করছিল প্রমাণ করে ছাড়বো, না না, অত মানে হার সব না, আমি প্রমাণ করতে পারবো। এবার আপনারা যদি বলেন যে এরকম যাদের ছাপাখানা আছে তারা মশাই কেন এরকম মনুসংহিতাকে বিকৃত করবে, এর ইতিহাস অনেক পুরনো। ইতিহাস যারা পড়েন ইন্টারেস্টেড তাদের জন্য বলছি, প্রথম চেষ্টা করেছিলেন কিন্তু রাজা আকবর বা সম্রাট আকবর, মানে জাহাঙ্গীরের ছেলে, মুঘল রাজা। উনি আল্লাহ উপনিষদ নাম শুনেছেন মশাই? আল্লাহ উপনিষদ উনি নিজের মানে যারা ওনার কোর্টে, কোর্ট বলতে এখানে ওনার রাজ্যসভায় তো কবি থাকে, সাহিত্যিক থাকে, গাইয়ে, আপনারা জানেন আগেকার দিনে সবই রাজাদের এরকম কোর্টে এরকম ছিল। তো তাদেরকে দিয়ে একটা বই লিখিয়েছিলেন আল্লাহ উপনিষদ বলে। তার মধ্যে কথিতভাবে নাকি উনি চেষ্টা করেছিলেন এই সমস্ত ধর্ম একটু সমন্বয় করবার, কিন্তু তার মধ্যে যে লেখা আছে সেটা যদি আপনি পড়েন দেখবেন যে তার নিট ফল হলো এই আমাদের সনাতনের যে মূল চিন্তাধারা সেটার বিরোধিতা। এবং এই যে আমি এই কথাবার্তা বলছি, এটা আমি আজকে 2026 সালে বলছি তা নয়, এটা আর্য সমাজে সেই অনেক আগে তারা প্রতিবাদ করেছিল, সেই সমস্ত হিস্ট্রি আছে। এই প্ল্যাটফর্ম সেই জন্য নয়, দয়া করে দেখবেন ওই যে ইতিহাস বিকৃতি পর 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 চলে এসছে। তারপরে কলকাতা, ঢাকা, মানে যেখানে বাংলা লেখা হয়, সাহিত্য প্রকাশিত করা হয়, সেসব জায়গা থেকে, প্রেস থেকে এই মনুসংহিতাকে বিকৃত করা হয়েছে, করে এইভাবে বলা হচ্ছে যে কি জাতিবাদ সে আজাদি, কি মনুবাদ সে আজাদি, এইসব নানা রকম। এরকম জাতিবাদ আমাদের ছিল না, সব ইনফ্লিক্ট করা, ইনজেক্ট করা। একটু ভালোভাবে দয়া করে একটু পড়ে দেখবেন। এই কথাটা বলার সাথে সাথে যে আমাদের বাংলা এই যে প্রকাশনা, আপনারা যে বই পড়েন না, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আমি কেন এই প্রসঙ্গটা টানছি, না হলে কিন্তু এই পুরো বক্তব্যটার পুরো এই যে যদি বলি এই ফুলগুলোর মালা গাঁথার জন্য একটা তো সুতো দরকার, ওই সুতোটা দিয়ে দিচ্ছি। মালাগুলো মানে ফুলগুলো রয়ে গেছে, আমি যে তথ্যগুলো দিলাম, এবার গাঁথবেন কীরকমভাবে। যদি আপনাকে প্রশ্ন করি যে মশাই বাংলা ভাষায় প্রথম লেখা বই, আমরা তো পড়েছি সেই শ্রীরামপুরে যে ছাপাখানা প্রথম ইংরেজরা করেছিলেন, বাঙালি একজন তার এই হরফ তৈরি করেছিলেন, বাংলা হরফে লেখা বই প্রথম প্রকাশিত হয়েছিল। এই যে প্রথম প্রকাশিত হয়েছিল, ইংরেজরা বাংলা ভাষায় প্রথম বই ছেপেছিল, এটা আমরা জানি, কিন্তু এর একটি প্রতিপাদ্য টিকা আছে। আসলে কিন্তু তা নয়। বাংলা ভাষায় প্রথম বই, বাংলা ভাষায়, হরফে নয় কিন্তু, বাংলা ভাষায় প্রথম বই তার অনেক আগে পর্তুগালের রাজধানী লিসবোয়া বলে ওরা, সেখান থেকে প্রকাশিত হয়েছিল। যারা একটু খবর রাখেন তারা জানেন। এবং সেই বইটা আসলে বাইবেল। এবং অদ্ভুতভাবে তার নাম কিন্তু বাইবেল নয়, এই জায়গাটা বলে দিলাম। তার নামটা ছিল কৃপার শাস্ত্রের অর্থভেদ। শুনতে খুব সুন্দর লাগে, ভালো লাগে না? কৃপার শাস্ত্রের অর্থভেদ।
সবাই একটু কৃপার শাস্ত্রটা কি পড়তে ইচ্ছে করবে, জানতে ইচ্ছে করবে। তো সেই কৃপার শাস্ত্রের অর্থভেদ, পর্তুগালের লিসবনতে তো বাংলা হরফ ছিল না, তাহলে ওই রোমান হরফে, যে হরফে আমরা ইংরেজি লিখি ওইভাবে লেখা, যেভাবে আমরা হোয়াটসঅ্যাপ করি, ফেসবুকে উত্তর দিই এখন, ওইভাবে কৃপার শাস্ত্রের অর্থভেদ ছাপা হয়েছিল। আমি খালি হিন্টসটা দিয়ে দিলাম। আর শেষ কথা, যেহেতু গণতান্ত্রিক দেশ, সবার গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর অধিকার আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে। কিন্তু তার মধ্যে দেশ বিরোধী, দেশকে যারা ভাঙতে চায়, টুকরো করতে চায়, দেশের ক্ষতি করতে চায়, সেই এলিমেন্টগুলো ঢুকে যে তাণ্ডব করছে, সেটাকে কড়া হাতে মোকাবিলা করার জন্য যেমন সরকার আছেন, তেমনি আমাদেরও মানসিকভাবে প্রস্তুত থাকা দরকার। একটু বেশি বলে ফেললাম। আমি এখন আইবিডি নিয়ে, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ নিয়ে ফিরে আসবো। এই ব্যাপারে যদি কারোর কোনো প্রশ্ন থাকে পরে আমাকে আবার ফোন নাম্বার যাচ্ছে, করলে উত্তর পাবেন। এইখানে যদি করেন আমি উত্তর দেবো, কিন্তু এটা স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা, তো আমি তাহলে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজে গত দিনের আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রায় 11 জন ফোন করেছেন। এটা আমার আগে বলা উচিত ছিল, কিন্তু আমি বলিনি, মানে এই এপিসোডে বা তারপরে বলতাম। সবাই ফোন করে বলছে যে ডাক্তারবাবু আমার ডায়াবেটিস আছে। তো তার ডাক্তার বলেছেন যে সুগার কন্ট্রোল না থাকলে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বাড়ে। এই যে কথাটা, এই ব্যাপারে মানুষের অনেক প্রশ্ন, যে তাহলে কতটা সুগারের যদি কারোর বেশি থাকে সত্যি বাড়ে কি না, বাড়লে কিভাবে সুগারকে কন্ট্রোল রাখলে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ থেকে রক্ষা পাওয়া যায়। এইসব নানা রকম, মানে ব্লাড সুগারের সাথে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের সম্পর্ক নিয়ে লোকে কথা বলেছেন। আমি যাচ্ছি আগে একটা। হ্যাঁ, আমি ডাক্তার কনিষ্ক সরকার বলছি, বলুন। হ্যাঁ বলুন। শুনতে পেলাম না, কে বলছেন, কোত্থেকে বলছেন, একটু জোরে বলুন। হ্যাঁ, কে বলছেন? সন্দীপ বাবু, বলুন বলুন, প্রশ্ন বলুন। হুম, কি দেখতে পান না, মানে আপনার চোখে দেখার অসুবিধা কথা বলছেন? তাহলে আপনি ইমিডিয়েটলি কাছাকাছি ডাক্তারবাবুকে দেখান। আপনি আমার অনুষ্ঠান দেখতে পাচ্ছেন? এই দেখুন, আমি কটা আঙুল দেখাচ্ছি। না না, আপনি টিভি, আপনার কাছে টিভি আছে কিনা? তা টিভিটা দেখে দেখুন আমি কটা আঙুল দেখাচ্ছি। আপনি টিভি, না না, আপনি আপনার টিভিটা চোখের সামনে আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি টিভিটা চালান, চালিয়ে পরে ফোন করবেন। শুনুন, চোখ সংক্রান্ত যে কোনো ব্যাপারে এরকম ফেলে রাখার ব্যাপার নয়, আর এটা এত হালকা ব্যাপার নয় যে এরকম অনুষ্ঠানে আমি বলবো। খালি দুটো কথা বলে রাখি, আমাদের দেশে অন্ধত্বের সব থেকে বড় দুটো কারণ ছিল। একটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, আর একটা হচ্ছে বিশেষ ধরনের বসন্ত। হ্যাঁ, আমরা স্মল পক্স বলতাম। স্মল পক্স বলতে ওটা স্মল মনে করবেন না। তো এই দুটো কারণে সব থেকে বেশি হতো, কিন্তু ওটা পুরো অন্য আলোচনা, আজকের আলোচনার সাথে সম্পর্ক নেই। আপনি কাছাকাছি ডাক্তারবাবুর সাথে, এবং আপনি যেখানে থাকেন হালিশহর, ওইখানে ভালো চোখের চিকিৎসা যেখানে হয় সেখানে দেখান। আমার হেল্পলাইন রইল, যদি এ ব্যাপারে কোনো রকম অ্যাসিস্ট্যান্স লাগে আমি অবশ্যই করব। একটা কথা মনে রাখবেন, এখনকার দিনে, হ্যাঁ বলুন বলুন। কেন যাবেন আমার চেম্বারে? আগে আপনি ওখানে কাছাকাছি চোখের ডাক্তারকে দেখান। আমার ফোন নাম্বার রয়েছে, পরে ফোন করুন। যদি আমি মনে করি, আগে বুঝি যে কি প্রবলেম, আমার চেম্বারে আমি মানে
অন্ধকে চক্ষুদান করার কোনো ক্ষমতা তো আমার নেই। এখানে আমার একটা এপিসোড মনে পড়ছে যে আগেকার দিনের অনেকে ধর্মপ্রচারক ছিলেন যারা অন্ধকে চক্ষুদান করেছিলেন বলে আমি শুনেছি। হয়তো সত্যি করেছিলেন, তাদের সেই ক্ষমতা ছিল এবং সেই মানে মেডিকেল সায়েন্সের সেই ব্যাপারগুলো হয়তো ওরা জানতেন, কিন্তু আমি জানি না অন্ধকে চোখদান করার। কিন্তু এটা আমি জানি যে যদি এরকম সাধারণ কজ থেকে কারোর চোখের প্রবলেম হয় সে ব্যাপারে হয়তো আমি কিছুটা হস্তক্ষেপ করতে পারবো, কিন্তু আমি মনে করি না করার কোনো দরকার আছে। কারণ আমাদের এখানে চিকিৎসা শাস্ত্রের এত উন্নতি হয়েছে এবং চোখ দেখানোর জন্য জাস্ট আমারও হাসি পাবে যদি কেউ আমার কাছে আসে, কিন্তু আপনি পুরো অ্যাসিস্ট্যান্স পাবেন। আপনি আমাকে ফোন করতে পারেন, আমার যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে দয়া করে নোট করে রাখুন। না এখানে না, আপনি এতেই যাচ্ছে তো দেখুন, আপনি তো ফোন তাহলে এইখানে ফোন করে এদের অফিসে ফোন করে জেনে নেবেন, যে নাম্বারে ফোন করেছেন ওখান থেকে ফোন করে জেনে নিন। আচ্ছা ঠিক আছে, আপনি ভাইকে জিজ্ঞেস করুন, বলে দেবে। মানে আমি এখান থেকে আপনি ওখানে পেয়ে যাবেন দেখুন, বা ইউটিউবে যাবেন দেখে জানতে পারবেন, নম্বর দেওয়া আছে। আচ্ছা অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা আমি এই আলোচনাটাকে যেহেতু আইবিডি নিয়ে এবং আইবিডির সাথে ডায়াবেটিসের সম্পর্ক নিয়ে আলোচনা করছি, জাস্ট উনি যেহেতু ওনার চোখের প্রবলেমে ভুগছেন, ডায়াবেটিস নিয়ে না অ্যাটলিস্ট 4টে এপিসোডে আমি এক সময় আলোচনা করব। কারণ সারা পৃথিবীতে যদি কোনো জায়গায়, যে কোনো জায়গায়, আর ভারতবর্ষে তো বটেই, কোনো একটা কি দুটো ডায়াবেটিসকে যদি রোগ বলেন তাহলে ডায়াবেটিস এবং আরেকটা সেটা হাইপার টেনশন, মানে টেনশন না, ব্লাড প্রেশার বেশি, এই বেশি ব্লাড প্রেশার আর বেশি ব্লাড গ্লুকোজ, যেটাকে মানুষ ব্লাড সুগার বলে, এইটা হচ্ছে সব থেকে কমন অসুখ অম্বল বুক জ্বালা পরে। অর্থাৎ গ্যাসের অসুখ সব থেকে বেশি, অর্থাৎ তার জন্য লোকে দেখবেন সমস্ত বাড়িতে ওই গ্যাসের ক্যাপসুল, গ্যাসের ট্যাবলেট, ও তা মিলে প্রচুর মানুষ খান, এটা হচ্ছে সব থেকে র্যাম্প্যান্ট। দ্বিতীয় হচ্ছে এই ব্লাড সুগার এবং ব্লাড প্রেশারের প্রবলেম। তো এইগুলো নিয়ে আলাদা করে আলোচনার দাবি রাখে, আমি করব। আজকে আইবিডি নিয়ে বলতে গিয়ে প্রথমে যারা বা যাদের বাড়িতে এরকম রুগী আছেন তারা বেশি ইন্টারেস্টেড হবেন, আর বাকি যারা তারা হয়তো শুনতে পারেন, কারণ অনেকে জানেন না যে তাদের এই প্রবলেমটা আছে। তো আমি প্রথমে শুরু করব এই যারা আমাকে ফোন করে জিজ্ঞেস করেছেন যে ডাক্তারবাবু সুগারের সাথে সম্পর্ক আছে কিনা, 1 নম্বর, থাকলে সেটাকে কি করে কন্ট্রোলে রাখবো। থার্ড, সুগার, এটা অন্তত 5-6 জন জিজ্ঞেস করেছেন, আমি সুগার যদি নর্মাল করে ফেলি তাহলে কি আমার রোগটা কমে যাবে? রোগটা বলতে ইনফ্লামেটরি বাউল ডিজিজ কমে যাবে। তো ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে সব থেকে কমন র্যাম্প্যান্ট যেটা, সেটাকে আমরা ক্রনস ডিজিজও বলি, আরও আলসারেটিভ কোলাইটিস বলি, এই ধরনের সব আছে। তো আমি সব মিলিয়ে বলছি, এখন পরে ভাগ ভাগ করে বলবো। তো সেই যে রোগ, সেই রোগটার ডায়াবেটিসের সাথে সম্পর্ক আলোচনা করতে হলে না প্রথমে একদম মূলে ভাবতে হয় যে এখনো পর্যন্ত আমরা গবেষণা করে যা পেয়েছি এই 2026 সালে, তাতে এই ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস, যেটাকে আইবিডি বলছি আমি, তো সেগুলো কেন হয় মানুষের? যেমন আমরা জানি ম্যালেরিয়া মশা কামড়ালে হয়, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ভাইভাক্স, আরও সব প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এসব নানা রকম ধরনের ম্যালেরিয়ার প্যারাসাইট যারা ইনভেট করে আমাদের ম্যালেরিয়া করে, আমরা জানি। কিন্তু ইনফ্লামেটরি বাউল ডিজিজ ওই ধরনের রোগ নয়। এইটা এমন একটা রোগ যেটা আমাদের ইমিউন সিস্টেম রিলেটেড। এইখানে একটু আস্তে আস্তে অন্ধকার তৈরি হচ্ছে। মানে ইমিউন সিস্টেম রিলেটেড বলতে কিরম ব্যাপার? ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেহের মধ্যে এমনভাবে সিস্টেম তৈরি করা আছে যে বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বলুন, ভাইরাস বলুন, ফাঙ্গাস বলুন,
এরা যদি ইনভেট করে তখন প্রথমেই আমাদের দেহে একটা ফার্স্ট লাইন রেজিস্ট্যান্স থাকে, সেকেন্ড লাইন রেজিস্ট্যান্স থাকে। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন ভারত বাংলাদেশ বর্ডার, প্রথমেই যা ঝড়প এদিক ওদিক হচ্ছে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি ফেস করে না, এটা ওই বর্ডার সিকিউরিটি ফোর্স ওরা করে। যদি যুদ্ধ টুদ্ধ হতো তখন ইন্ডিয়ান আর্মি তখন তারা ফেস করতো। তেমনি আমাদের দেহের মধ্যেও কিন্তু প্রথমে একদল আছে ওই বিএসএফ এর মতো, পরে আমি সব খোলচাক করবো আস্তে আস্তে, তারপরে একদল আছে যারা সেটাকে আটকাবে ওই ইন্ডিয়ান আর্মির মতো। এরকম নানা রকম সিস্টেম আছে। তো কোনো ক্রমে ঠিক এই জায়গাটা কিন্তু এখনো আনএক্সপ্লেইনড, 2026 সালেও আমরা জানি না। কোনো ক্রমে ওই শত্রু চিনবার যে মেকানিজম, সেটাও তো আমাদের আছে, যে এটা বাইরে থেকে এসছে, এটাকে নষ্ট করে দাও, এটাকে আক্রমণ করো। সেই শত্রু চিনবার মেকানিজমে দেহের ভুল হয়ে যাচ্ছে। কি হচ্ছে যে এই যে আমাদের দেহের মধ্যে যে বিএসএফ ইন্ডিয়ান আর্মির কথা বললাম, অর্থাৎ যে রক্ষকরা আছে, তো তারা ভুল করে আমাদের ইন্টেস্টাইনের যে বন্ধু ব্যাকটেরিয়া, ধরুন ল্যাক্টোব্যাসিলাস গ্রুপের, সবাই নাম জানেন বলে বলছি আর কি, আরো নানা রকম আছে বন্ধু ব্যাকটেরিয়া, যারা আমাদের ইমিউনিটি তৈরিতে সাহায্য করে, ভেবে বসে যে ওইটা বিদেশি, ওইটা অ্যাটাক করেছে, মার ওটাকে, বলে আমাদের বন্ধু ব্যাকটেরিয়াগুলোর এগেনস্টে অ্যাটাক করতে শুরু করে। এক নম্বর। দ্বিতীয় হলো, আমি একটা ফোন নিয়ে উত্তর দিই। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার স্যার। নমস্কার। আমি আমার সম্বন্ধে জানতে চাই। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। বলুন, কে বলছেন? আমি লক্ষ্মী দাস, রানাঘাট। হ্যাঁ, লক্ষ্মী দাস দেবী, বলুন বলুন। আমার মানে একটা সমস্যা হচ্ছে কদিন ধরে, মানে বাথরুম আটকে আটকে যাচ্ছে, আর পেটে একদম নিচের দিকে ব্যথা করে। এটা কি মানে কোন কারণে কি? হ্যাঁ, মানে তল পেটে ব্যথা করে, তাই না? তল পেটের একদম নিচে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে নিচে, একদম নিচে, ভেতরে এরকম টেনে ধরছে। ভেতরে টেনে ধরতে একটা মানে সুচফুটানোর মতো এমনকি ব্যথা। তার সাথে পেচ্ছাপ যাওয়ার সম্পর্ক আছে, ইউরিনেশনের যে পেচ্ছাপটা হয়ে গেলে তখন ব্যথা কমে গেল, নাকি সবসময় কোনো ব্যথা করছে? ব্যথা এমনি পেচ্ছাপের মধ্যে করছে না, এমনি হলো ইউরিন যেরকম হওয়ার সেরকমই হচ্ছে, কিন্তু আটকে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার প্রেশার দিলে আবার হচ্ছে, এরকম একটা ব্যাপার। আমরা হেজিটেন্সি বলি একে। ঠিক ঠিক ঠিক। বারবার বাথরুম পাই, ঘন ঘন হ্যাঁ হ্যাঁ পাই। হ্যাঁ হ্যাঁ। আপনার এজটা একটু দয়া করে বলবেন, বয়সটা? আমার আমার এই ও, ঠিক 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 ঠিক। দেখুন, আপনার যে প্রবলেম, মোস্ট প্রবাবলি সব থেকে কমন, আপনাকে নিশ্চয়ই কেউ বলেছে যে তোর ইকোলাই হয়নি, তো এরকম কেউ বলেছে? না না, এরকম এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ হতে পারে। এবং ইনফেকশনে আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো ইনফেকশনের ওষুধ দিয়েছিল, সেটা আমার খেয়েছিলাম আমি, কিন্তু এখনো ওটার কোনো সলিউশন পাচ্ছি না, আমি যে একই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনার তো নিশ্চয়ই তাহলে ইউরিনের রুটিন এক্সামিনেশন প্লাস কালচার, সিএস কালচার সেন্সিটিভিটি করেছিল না করেনি? না, আমাকে রিপোর্ট দিয়েছে, তো আমি করিনি এখন। রিপোর্ট, হ্যাঁ বুঝেছি, উনি লিখে দিয়েছেন করবার জন্য, কিন্তু এখনো করা হয়নি। না। ও আচ্ছা, একটা আমাদের স্ট্যান্ডার্ড এখন প্র্যাকটিসে, এটা আপনার ডাক্তারবাবু ঠিকই করেছেন। আসলে আমরা শিখেছি অন্য, আমরা শিখেছি যে একদিন পেশেন্ট কষ্ট করুক, আগে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে ইউরিনটা পাঠাও, তারপরে অ্যান্টিবায়োটিক শুরু করো। এটা আমাদের সময়টা একদম স্ট্রিক্ট নিয়ম ছিল। কোমরে একপাশে কোমরে ব্যথা করে মাঝে মাঝে। আপনি যা সিমটম বলছেন এগুলো সব ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সিমটম। আপনি ওই যেহেতু আগে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেছেন, যবে আপনি শেষ করেছেন 7টা দিন কাইন্ডলি সময় দিন। যদি না কমে তাহলে ওই ডাক্তারবাবু লিখে দিয়েছেন, সেটা ঠিক লিখেছেন, রুটিন এক্সামিনেশন ইউরিনের, তাতে যদি কিছু ধরা পড়ে তাহলে কালচার সেন্সিটিভিটি রিপোর্ট করতে হবে, এবং তার পরের স্টেপ ওই রিপোর্ট অনুযায়ী নেওয়া বিধেয়। এইবার একটা কথা বলি, গণ্ডগ্রামে বিভিন্ন খুব এমন জায়গায় যেখানে তো সেই সব সুবিধেই নেই, না আছে ডাক্তার। বলছি কি, আমার যে মা, আমার তো ব্লাড আছে শরীরে, তারপর হাত পা ঝিমঝিম করে,
দাঁড়ান, ব্লাড তো আপনার আছেই শরীরে, এটা কোনো ইস্যু নাকি? ও, আপনি বলতে চাইছেন আপনার যথেষ্ট পরিমাণে রক্ত আছে কিন্তু তারপরেও হাত পা ঝিনঝিন করছে? না, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন শুনতে পাচ্ছেন? দেখুন, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি বলতে চাইছেন আপনার যথেষ্ট পরিমাণে দেহে রক্ত আছে কিন্তু তা সত্ত্বেও গা হাত পা ঝিনঝিন করছে, সেটা বলছেন তো? হ্যাঁ। দেখুন, আপনার বয়সে ওই গা হাত পা ঝিনঝিন করার যে কারণগুলো আছে তার মধ্যে এখনকার দিনে আমার যেটা চোখে পড়ছে, এটা এখনো পর্যন্ত রিপোর্টেড হয়েছে কিনা জানি না, সেটা হচ্ছে এই 18 থেকে 20-25 বছর বয়সের এই পশ্চিমবঙ্গে অনেককে তো আমি দেখি, তো দেখেছি একটা অদ্ভুত, আগে এটা পরীক্ষাই করা হতো না, বোঝাও হতো না, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা একবার পরীক্ষা করে দেখুন। আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন, উনি লিখে দিলে পরীক্ষা করবেন। আর সব থেকে আগে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটাকে ঠিক করবার জন্য ডাক্তারবাবু যা লিখেছেন, 7 দিন, আপনার যেহেতু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেছেন, উচিত ছিল অ্যান্টিবায়োটিক খাওয়ার আগেই ইউরিনটা দিয়ে তারপর শুরু করা। তো যাই হোক, যা করেছেন করেছেন, 7 দিন সময় দেওয়ার পরে আবার টেস্টটা করুন এবং সেই অনুযায়ী চলুন। পরে প্রশ্ন থাকলে আমার হেল্পলাইনে করলে আমি উত্তর দেবো, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, মহিলাদের ইউটিআই বা মহিলারা নিজেদের মধ্যে যখন কথা বলেন তখন এটাকে ইউটিআই না বলে ইকোলাই এই বলে বলেন। তো সেই ইনফেকশন খুব র্যাম্পান্ট। এই প্রত্যেকটা আমি মুখে এই যে শুনছি, ইচ্ছে করছে এগুলো নিয়ে অনেক বলার, কিন্তু আজকে তো আইবিডির বাইরে গেলেই সেই নদীর রচনায় গরুকে নিয়ে আসা হবে, গরুর রচনা হয়ে যাবে, কাজে ওদিকে যাচ্ছি না, পরে বলবো এগুলো। তো যেই জায়গায় আমি ছিলাম, তো এই যে আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলছি, তার সাথে যে শুরুর ব্যাপারটা, একটা বললাম শত্রু চিনতে ভুল, অর্থাৎ ইমিউনিটি সিস্টেম যেটা আমাদেরকে রক্ষা করার কথা, সে ভুলভাবে আমার যে বন্ধু আছে তাকেই অ্যাটাক করতে শুরু করছে। কেন করছে এই ব্যাপারে এখনো পর্যন্ত আমাদের একটু মুশকিল, এখনো পর্যন্ত ঠিক স্থির সিদ্ধান্ত হয়নি, কিন্তু বলা হচ্ছে একটা জেনেটিক প্রিপন্ডারেন্স থাকতে পারে। যেহেতু আমাদের ডাক্তারদের একটা স্বভাব আছে যে যখন নিজেরা খুঁজে পাই না, তখন দুটো কথা বলি, একটা বলি জেনেটিক প্রিপন্ডারেন্স থেকে হতে পারে, আর একটা বলি যেমন জ্বর যখন ধরতে পারি না যে কেন হচ্ছে, তখন আমরা বলি পিইউও, মানে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। এগুলো আমাদের আরো উন্নত চিকিৎসা ব্যবস্থা, চিন্তাধারার সাথে বদলাবে, মানে ঠিক কারণগুলো আমরা হয়তো জানতে পারলে বলবো। তো এই যে জায়গায় আমরা রয়েছি, এছাড়া কন্ট্রিবিউটরি কজ আছে, একটা খুব বড় কন্ট্রিবিউটরি কজ আছে, অর্থাৎ যার হওয়ার টেন্ডেন্সি আছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এখনো হয়নি, সে যদি দিনে 5-7টা করে সিগারেট খায় না, 3 বছরে অবশ্য হবেই হবে। অর্থাৎ এইটা কিন্তু পুরো প্রমাণিত, বিভিন্ন স্টাডিতে প্রমাণিত, বিশেষ করে আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজের ক্ষেত্রে সিগারেট স্মোকিং, এবং আমি যে কথাটা প্রথমে বললাম দিনে 5-7টা করে 3 বছর সিগারেট খেলে হবেই, এখানে এই কথার মধ্যে না একটুখানি ফাঁক রয়ে গেল, ওইটাকে ক্লিয়ার করে দিচ্ছি। সিগারেট খেতেই হবে এর কোনো মানে নেই, ওই রকম অন্য জায়গায় খুব সিগারেট খাওয়া হচ্ছে, ওই ধোঁয়ার মধ্যে যদি আপনি থাকেন, অথবা আপনি যে হাওয়াতে শ্বাস নিচ্ছেন সেটা যদি ওই রকম পলিউশন থাকে, পলিউটেড কথাটা বাংলা মানে হলো দূষিত হয়, সিগারেটের ধোঁয়া তো দূষিত করে, ওরকম দূষিত হওয়ায় যদি আপনি শ্বাস নেন, তাহলেও আপনার ওই ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেটার রুটটা ছিল কিন্তু রোগটা হয়নি, সেটা কিন্তু হয়ে যাবে। এই দূষিত হাওয়া বলতে গিয়েই না আমার একটা কথা মনে পড়ে গেল, এটা ইনফ্লামেটরি বাউল ডিজিজের সাথে সম্পর্ক নেই, কিন্তু এই অনুষ্ঠান অনেক জুনিয়র ডাক্তাররা দেখেন, তাদের জন্য বলছি, তোমরা তো জানো এই যে ম্যালেরিয়া আমরা বলি না, তো ম্যালেরিয়া, যে ম্যালেরিয়া এই প্যারাসাইট থেকে হয়, সেটা কিন্তু খুব রিসেন্টলি আবিষ্কার হয়েছে, এবং তোমার গর্ব হবে আমাদের সবার শুনে, আবিষ্কার কিন্তু কলকাতায় হয়েছে, এবং যিনি আবিষ্কার করেছিলেন তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং আমাদের পিজি হসপিটালের, আমি জানি না সেই ওনার গবেষণাগারটা ভেঙে দেওয়া হয়েছে কিনা এখনো পর্যন্ত, আমি জানি না, আমাদের সময় সেই ঘরটি এখনো ছিল, এবং যে ভদ্রলোক এই আবিষ্কার করেছিলেন তার নাম স্যার রোনাল্ড রস, রোনাল্ড রস বিল্ডিংও ছিল।
আশা করি ভেঙে দেওয়া হয়নি। তো সেইখানে কলকাতায় গবেষণা করে উনি কিন্তু নোবেল প্রাইজ পান। কেন কথা বললাম? আসলে তার আগে পর্যন্ত ম্যালেরিয়া কথাটা এসছে ম্যাল এয়ার থাকে, যেমন ধরুন কোনো যন্ত্র ঠিক কাজ করছে না তাকে বলতো না ম্যাল ফাংশন করছে, তেমনি এটা ম্যাল এয়ার, তার থেকে ম্যালেরিয়া, দূষিত হাওয়া। অর্থাৎ দূষিত হাওয়ার ওপরে দোষ সেই তখনকার দিন থেকে দেয়া হচ্ছে। যেহেতু আবিষ্কার হয়ে গেছে যে না না এটা দূষিত হাওয়া না, এটা ওই ম্যালেরিয়ার প্যারাসাইট থেকে, সেহেতু দূষিত হওয়ার ওই ম্যালেরিয়ার সাথে আর সম্পর্ক নেই, নামটা রয়ে গেছে ম্যালেরিয়া। ঠিক তেমনি আমি যে বলছি এখন যে সিগারেট খেলে হবে বা পলিউটেড এয়ারে ইনহেল করলে হবে, তার মধ্যে আবার কিছু পরে অন্য কিছু আবিষ্কার হয়তো হয়ে যেতে পারে। তো আমরা তাহলে রুটটা জানলাম যে কিভাবে এই অসুখটা হয়। মোটামুটি যদি একটা মানে ছোট্ট নোট করার জন্য 3টে পয়েন্ট বলতে হয়, একটা হচ্ছে ইমিউনিটি সিস্টেম, একটা হচ্ছে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়াকে আঘাত করা, আর একটা হচ্ছে লাইফস্টাইল প্রবলেম, যার মধ্যে আমি এই স্মোকিংয়ের কথা, দূষিত হওয়ার কথা তুললাম, জেনেটিক প্রিপন্ডারেন্সের কথা বলেছি। এরকম বিভিন্ন বিভিন্ন কারণ আছে, হয়তো এরকম আছে যে আরও কিছু কারণ যা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, হতে পারে। তো এই নিয়ে হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজের শুরুটা। এবার তাহলে যারা ভুগছেন তাদের প্রবলেমটা কি? তাদের মশাই 3টে মানে খুবই মুশকিলের প্রবলেম। একটা হচ্ছে মাঝে মাঝে জ্বর আসা, পেটে অস্বস্তি, ব্যথা, স্টুলের সাথে রক্ত যাওয়া, খাবার ঠিকমতো হজম না হওয়া, চেহারা খারাপ হয়ে যাওয়া। এবং এটা এত অসুবিধে কারণ হয় যে আমরা একটা কথা ইউজ করি যে ইট ইজ রেসপন্সিবল ফর লস অফ টু মেনি ম্যান্ডেজ। এই ম্যান্ডেকে আপনি ওম্যান্ডেও ভাবতে পারেন, মানে আপনার যে কার্য করবার ক্ষমতা, ধরুন আপনি কোথাও ব্যবসা করেন, চাকরি করেন, দোকান করেন, আপনি করতে পারবেন না, বিছানায় শুয়ে থাকবেন। কাজ করার মতো সেই যে এনার্জি বলুন, উৎসাহ বলুন, সেটা পাবেন না, বিছানায় শুয়ে রাখবে আপনাকে, আপনি রোগা হতে থাকবেন। এরকম প্রবলেমগুলো হতে থাকবে। এবং যখন এক্সাসারবেশন, যখন খুব বেড়ে যাবে, তখন অনেকটা রক্ত বেরিয়ে যেতে পারে। তো যদি ক্লাসিক্যাল বইয়ের কথায় চলেন না, তাহলে এইসব রোগের ক্ষেত্রে, ধরুন এই ক্রনস ডিজিজের ক্ষেত্রে, বইয়ের কথাতে আছে কি যে আপনাকে ওইটা অপারেট করতে হয়, মানে অপারেশন করতে হবে। বইয়ের কথায় চললে, আমি বারবার বইয়ের কথা বলছি, আমাকে ক্ষমা করবেন, ওই বই পড়েই তো যেটুকুনি শিখেছি, কিন্তু তারপরে যখন পেশেন্টের সাথে সংস্পর্শ হচ্ছে তখন আরও কিছু শিখেছি। তো ওই দুটোর মধ্যে কিন্তু তফাৎ দেখেছি। সেটা হচ্ছে, যেহেতু আপনি আপনার ইমিউন সিস্টেম বদলাতে পারছেন না, একটু যদি যুক্তিটা চিন্তা করে দেখেন না, একটা কার্য হচ্ছে, সে তার একটা কারণ আছে, কারণ বিনা কার্য হয় না, কার্যর একটা কারণ থাকে। যেমন ধোঁয়া বেরোচ্ছে, তাহলে একটা আগুন কোথাও আছে, সিম্পল লজিক। তেমনি আপনি ওই ধোঁয়া যেখান থেকে বেরোচ্ছে সেই জায়গাটাকে যাতে ধোঁয়া বেরোতে না পারে একটা ঢেকে দিলেন, কিন্তু আগুনটা নেভালেন না, তাহলে মানে রোগ সারানোর চিকিৎসা তো হলো না। তেমনি আপনি ইমিউনিটি সিস্টেম তো ঠিক করতে পারছেন না, ওই যেখান দিয়ে রক্তপাত হচ্ছে ভাবছেন ওইটা কেটে বাদ দিয়ে দিই, তখনকার মতো পেশেন্টের রক্ত বেরোনো তো বন্ধ হবেই, কিন্তু বাদ কতটা দেবেন, কোন জায়গায় দেবেন, সেখানেও তো প্রবলেম হতে পারে। অর্থাৎ এই যে অল্টারেশন অফ ইমিউন সিস্টেম, এইখানে আমাদের চিকিৎসার নতুনত্ব বলতে পারেন, অভিনবত্ব বলতে পারেন। এই ইনফ্লামেটরি বাউল ডিজিজের চিকিৎসা রোগী অনুযায়ী, এই যে আমি স্যুটটা পরে আছি, কাপড় কিনে মাপ নিয়ে কেটে তৈরি করা একটা একেবারে টেইলার মেড,
আর একটা হচ্ছে রেডিমেড, কিনে আমি এটা ফিট হচ্ছে দেখে কিনে নিলাম। তো ঠিক তেমনি এই এর চিকিৎসা টেইলার মেড, রুগীর অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। বইতে সেইভাবে মানে আমরা যখন পড়েছি তখন শেখায়নি, হয়তো এখন শেখাচ্ছে, হতে পারে। তো সেই জন্য বলছি এই ইনফ্লামেটরি বাউল ডিজিজ নিয়ে আজকে যেহেতু একটু আমাকে দেখানো হচ্ছে সময় একটু কম, আমি কারণগুলো বললাম, এর চিকিৎসার একদম ডিটেলসে পরে আলোচনা করব। ডায়াবেটিসের ব্যাপারটার সাথে এর সম্পর্ক বলে আজকে আলোচনা শেষ করব। দেখুন, ডায়াবেটিস শুধু এই ইনফ্লামেটরি বাউল ডিজিজের ব্যাপার নয়, আপনার দেহের প্রত্যেকটা সিস্টেমকে কম বেশি এফেক্ট করে। একটু আগে একটি ছেলে ফোন করে ওর চোখের প্রবলেমের কথা বলছিল। বলে দিই, আপনার চোখ বলুন, আপনার কিডনি বলুন, আপনার হজমের ক্ষমতা বলুন, আপনার ইন্টেস্টাইন বলুন, এই সমস্ত কিছুকে না ডায়াবেটিস এফেক্ট করে। শুধু এফেক্ট করে না, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। যদি কোনো জায়গায় চিনির রস থাকে, খুব ঘন যদি থাকে, দেখবেন পিঁপড়ে গিয়ে পিঁপড়ে আর বেঁচে ফেরে না। ঘন রসে পিঁপড়ে নিজে, ওটা অসমোটিক প্রেশারের কারণে, অসমোসিস কি ব্যাপার আজকে বলার ব্যাপার নেই, পিঁপড়ে শেষ, মানে খুব ঘন রস থাকলে। কিন্তু যদি কম ঘন রস থাকে না, তাহলে পিঁপড়ে পোকা সব অ্যাট্রাক্টেড হয়। ঠিক তেমনি আপনার দেহে যদি যে সার্কুলেটিং ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বাড়ে, তখন আপনার দেহকে রক্ষা করার জন্য না লিভার উঠে পড়ে লাগে। কি করে সুগার কমানো যায়? প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হতে শুরু করে দেয়। এইসব বিভিন্ন রকম কাজ এরা করে যদি গ্লুকোজকে লেভেলে আনতে পারে। দেখুন, এই লেভেলে আনা ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে দিই। পোস্টপ্র্যান্ডিয়াল সুগার 180 মিলিগ্রাম পার্সেন্ট, এই যে আমাদের যে হিসেবটা, এইটার আর একটা নাম হলো রেনাল থ্রেশহোল্ড লেভেল। অর্থাৎ এর ওপরে গেলে না কিডনি আর ছাঁকনির কাজ করতে পারে না, তখন ইউরিনের সুগার চলে আসবে। এবং এটা একটা রেড ফ্ল্যাগ, মানে এটা একটা এমন একটা সাইন যার মানে বেশ ক্ষতি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার বডির সিস্টেম চেষ্টা করে ওই 180 মিলিগ্রাম না ছুতে পারে, তার তলায় রাখতে। আর আমাদের যে হিসেব আছে সেই হিসেবে পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার লেভেল ওই ম্যাক্সিমাম 140 মিলিগ্রাম পার্সেন্ট, 145 মিলিগ্রাম পার্সেন্ট এর মধ্যে রাখার কথা বলা, এর কমে থাকলে ভালো আর কি। তো যখন এইটাতে রাখা যাচ্ছে না, তখন শুধু ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ না, অন্য সমস্ত জিনিস বাড়ে। তাহলে আগামী দিনে আমাকে ওই ডায়াবেটিসের ক্ষেত্রে, যার ডায়াবেটিস রোগ আছে, শুধু ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ কনসার্ন করে আলাদা করে কি করা যেতে পারে। ডায়াবেটিস রোগ নিয়ে বলা তো অন্যদিন হবে। তো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের ক্ষেত্রে একটা খালি হিন্টস দিয়ে আজকে শেষ করে নেব। দেখুন মশাই, আপনার ইমিউনিটি এখন জানা গেছে ঠিক রাখবার জন্য আসলে দরকার বিভিন্ন রকমের বন্ধু ব্যাকটেরিয়া। ঠিক বাড়িতে যখন আপনি কুকুর পোষেন না, সে কুকুর যদি খুব মানে কুকুরের মতোই হয়, যদি এখন অনেকে বাড়িতে কুকুরকে এমনভাবে করে ফেলে যে সে আর কিছুই করে না, সে কুকুরত্ব থাকে না। কিন্তু যদি সে সত্যি কুকুর হয়, তাহলে বাইরের একটা কুকুরকে কিন্তু সে ঢুকতে দেবে না, বেড়ালকেও ঢুকতে দেবে না, ইঁদুরকেও ঢুকতে দেবে না। সে ঘেউ ঘেউ করে তার পেছনে দৌড়বে, তাকে আঁচড় মারবার চেষ্টা করবে। ঠিক তেমনি আমাদের দেহের ভেতরে যে বন্ধু ব্যাকটেরিয়াগুলো আছে, ঠিক ওই একরকমভাবে কাজ করে। অর্থাৎ কুকুরের কুকুরত্ব যদি বজায় রাখেন, বাড়ির পোষা কুকুরের যে সুবিধাটা পাবেন, আমাদের যে বন্ধু ব্যাকটেরিয়াত্ব যদি বজায় রাখা যায়, বৃদ্ধি করা যায়, তাহলে সেই সুবিধে আপনার দেহও পাবে। আজকে আমাকে বারবার করে এরকম করা চলছে, আর সময় নেই। নেক্সট দিন ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার নেবেন।